হ্যাঁ, লালিন ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মনিরুল ভাই। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা।
হ্যাঁ, হ্যাঁ, উনি ভালো আছে এখন জেঠিমা? আমার কথা তো হুম, হ্যালো হ্যাঁ। আচ্ছা একটু ধরো তো, একটু ধরো 1 মিনিট। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হতে আছে কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, বলছি মানে শরীর খারাপ বলতে আবার কি মানে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, আর এই মানে গ্যাস ফ্যাস কিছু কি হচ্ছে? মেডিসিন তো খাচ্ছি। না না, ঠিক আছে ওই খাট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মনিরুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। আসলে তো ওই মাসুমের আজকে আসতে দেরি হবে। আরিফ জয়েন করলে আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে। না, আরিফ বললো যে 5 মিনিট পরেই ও জয়েন হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসুনের কি জয়েন দেরি করতে। হবে আজকে? হ্যাঁ দেরি হবে, ও এখন অফিসে আটকে গিয়েছে একটা কাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরিফ ভাই জয়েন করলে আমি স্টার্ট করে দিই। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আরিফ ভাই জয়েন করলেন? হ্যাঁ, জয়েন করে গেছেন আরিফ ভাই? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন কথা হচ্ছে একটা জিনিস আছে, জিনিসের যে একজনের কাছে আছে একটা। আমি আজকে খাইতে পারি না, বিয়ে খেয়েছে গেছি আমার টাকা দিয়ে বুঝছেন, কয় ভাই আপনি অফিসে আসেন, আমি বললাম, না আমি যাবো না। পরে ভাই কাছে একটা আছে, আপনি ওটা নিয়ে যান। কালকে খাইছি ওনারা, তারা কালকে লইতে পারবে না। করতেছে মনে করতে এটাই বেশি ঠিক আছে, কখনো বাইরে ছিল না। এই জন্যই তো বললাম, আমি বুঝছি তো, আমি তার অ্যাটিটিউড দেখেই বুঝছি। আমি তো কিন্তু যেমন তাহলে স্টার্ট করে দেবো? তাদের বললাম ল্যাপটপে এত গানা আছে কি জি দাদা, স্টার্ট করবো। হ্যাঁ, কোথাও একটা কথা শোনা যাচ্ছিল। জি, আমাকে আরিফের ফোন থেকে মনে হয় কথাগুলো আসতেছে। হ্যাঁ, আমার আরিফ, এখান আপনার থেকে থেকে সাউন্ড আসতেছে? ওকে ওকে, আমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি, আমি দেখতে পাচ্ছি। আমি হ্যাঁ, screen স্ক্রিন তো দেখতে দেখা যাচ্ছে। তাহলে আরিফ একবার ইয়ে করেন, লগ আউট করে লগ ইন করে দেন। আচ্ছা, আমি লগ আউট করে লগ ইন করতেছি, স্ক্রিন আসতেছে না আমার এখানে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন এবারে আরিফ ভাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ, মনি ভাই বলুন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। স্টার্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, বাকিরা সবাই তাহলে, আমি তাহলে স্টার্ট করে দিলাম। হ্যাঁ, শুরু করা যায়, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কি এমপিএলএস ভিপিএন এর থিওরিটা স্টার্ট করে দেবো? আমি হ্যাঁ আজকে এমপিএলএস আমরা গত ক্লাসে যা করছি পুরোটা আমি আজকে করলাম, তো ঠিকঠাক আছে। তো এখন আমার কথা হচ্ছে, আমার যখন মাল্টিপল পাথ থাকবে, ওইখানে অ্যাডমিনিস্ট্রেটর যখন কোনো একটা পাথকে বলবে যে এটা ইউজ করার জন্য বা এটা প্রাইমারি, সেটা কিভাবে করব? এখন তো আমরা যেটা হ্যাঁ করছি এখানে তো সিঙ্গেল পাথ, যার জন্য আমাদের হ্যাঁ ওই সিলেকশনের ব্যাপারটা আমাদের কাজ করা লাগে নাই। পাথ হ্যাঁ সিলেকশন একটা পাথই আছে, ওইখানে আর সমস্যা হয় নাই। কিন্তু হ্যাঁ যখন মাল্টিপল পাথ থাকবে একটা হ্যাঁ ডেস্টিনেশন যাওয়ার, তখন আমরা যদি চাই যে পাথটা হুম, পাইছে ওইটার নাম আমরা অন্য একটা পাথকে প্রাইমারি করব, সেটা কিভাবে করব? হ্যাঁ, এইবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখুন, যদি মাল্টিপল পাথস যদি থাকে, যেটা স্বাভাবিক, কারণ একটা আইএসপি ব্যাকবোনের ভিতরে ডেফিনেটলি একটা সিঙ্গেল পাথ থাকে না, মাল্টিপল পাথ থাকতেই পারে। এবার মাল্টিপল পাথ যদি থাকে আর সেখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর যদি কোনো কিছু চয়েস না দেয়, ইন দ্যাট কেস এমপিএলএস যেটা করবে, ও ওই অ্যাকর্ডিং টু রাউটার, মানে রাউটিং প্রোটোকল প্রেফারেন্স, যেই পাথটাকে ওর বেটার লাগবে, মানে ধরা যাক হয়তো যে যে আইজিপি বা যাই হোক যেটা কাজ করছে ওখানে, তার লজিক অনুযায়ী যেটা ওর বেটার মনে হবে ও সেইটাকে নিয়েই কাজ করবে, রাইট? এইবারে যেটা আপনারা বলছেন যে একটা পাথ প্রাইমারি থাকবে আর একটা পাথ সেকেন্ডারি, এই জিনিসটা করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এমপিএলএস এর ভেতরে
একটা কনসেপ্ট আছে যেটা আমরা টাচ করব, এই ভিপিএন এর পরে আমরা গিয়ে টাচ করব, সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এবার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন কাজ করে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা এমপিএলএস এর ভেতরে, ইনফ্যাক্ট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে সিচুয়েশনে কাজ করে সেখানে আমার মাল্টিপল পাথস থাকে। সেই মাল্টিপল পাথস গুলোর ভেতরে অ্যাডমিনিস্ট্রেটর স্পেসিফাই করে দিতে পারে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এমনকি কতটা মানে ইভেন দরকার পড়লে দুটোকে যদি সাইমালটেনিয়াসলি ইউজ করতে হয় সেটাও বলে দিতে পারে, মানে লোড ব্যালেন্সিং এর জন্য। এবং আরেকটা জিনিসও যেটা হয় যে মাল্টিপল পাথস রাখি কেন আমরা আমরা রাখি তো ফর ফল্ট টলারেন্স, নাহলে তো একটা সিঙ্গেল ব্যাকবোন দিয়ে কাজ হয়ে যেত। মাল্টিপল ব্যাকবোনস থাকছেই ফর ফল্ট টলারেন্স। এবার সেই ফল্ট টলারেন্স এর জন্যও মানে এমপিএলএস এর ভেতরে কতগুলো খুব সুন্দর জিনিস আছে, যে কোনো মানে মানে যেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ভেতরেই পড়ে, সেখানে সেই জিনিসটা আমরা কিন্তু মানে ইনফ্যাক্ট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন আমরা করবো তখন যেটা আপনারা চাইছেন সেই জিনিসটা আমরা পেয়ে যাব, রাইট? তো এটা আমরা শিখবো, অসুবিধা নেই, ওটা আমরা শিখবো। তাহলে আমি আচ্ছা কি আরেক আজকে হ্যাঁ বল। আচ্ছা আরেকটা বিষয় যেটা আমরা তো মূলত হচ্ছে এমপিএলএস ভিপিএনটা নিয়ে কাজ করবো। তো আমার একটা হ্যাঁ রিকোয়েস্ট ছিল, আসলে অন্য সবার কথা আমি বলতে পারি না, কিন্তু আমার একটা হ্যাঁ রিকোয়েস্ট ছিল, অন রিকোয়েস্ট, সেটা হ্যাঁ হচ্ছে ভিপিএন সম্বন্ধে মানে একটু ওভারঅল থিওরিটা যদি এক্সপ্লেন করা হতো আমার জন্য সুবিধা হতো, পুরো টোটাল হ্যাঁ ভিপিএনটার সম্বন্ধে, হ্যাঁ হ্যাঁ মানে নট অনলি এমপিএলএস ভিপিএন, টোটাল হ্যাঁ ভিপিএনটার সম্বন্ধে। যেমন হচ্ছে আচ্ছা, ভিপিএন এর যে থিওরি গুলো আছে ওই থিওরিটা যদি একটু এক্সপ্লেন করা হতো, রাইট টোটাল রাইট ভিপিএন। রাইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আপনি আছে, মানে ওকে। ইনফ্যাক্ট আমি সেই লাইনেই কিছুটা এগোবো। তার কারণটা হচ্ছে যে ইনফ্যাক্ট এমপিএলএস ভিপিএন বোঝাতে গেলে আগে আমাকে অন্যান্য ভিপিএন গুলো নিয়েও একটু কথা বলতে হবে এখানে, কারণ না হলে অ্যাকচুয়ালি আমরা এমপিএলএস ভিপিএনটাকে অ্যাপ্রিসিয়েটই করতে পারবো না, যে কেন আমরা এমপিএলএস ভিপিএন করতে যাব। একটা ঠিক আছে, একটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, যেটা আমরা ওই আপনাদেরকে আপনারা আমাকে যে টোপোলজিটা দিয়েছিলেন, যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা যেটা আমরা করে মানে ওই সেই যে কি বলে ফরওয়ার্ডিং টেবিল করে যে কি বলে ফিল্টার বেসড ফরওয়ার্ডিং যেটা আমরা করেছিলাম, সেটা আমরা দরকার পড়লে ভিআরএফ তৈরি করেও করি এবং আরো সহজে হয়। তো ডেফিনেটলি সেটা তো একটা কারণ, কিন্তু তাহলেও আমরা এমপিএলএস ভিপিএন কেন করব সেটা বুঝতে গেলে আগে আমাদের ভিপিএন এর কনসেপ্ট কিছুটা জানতে হবে। তো আমাকে এমনিতেই আমি আজকে যখন এটা আলোচনা করব তখন আমাকে অন্যান্য ভিপিএন গুলো সম্পর্কেও একটু কথা বলতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আজকে ধরুন ভিপিএন এর যে অন্যান্য আরো কতগুলো টাইপ আছে, যেরকম ধরা যাক হয়তো আইপিসেক ভিপিএন বা এসএসএল ভিপিএন, ঠিক আছে, বা ডিএম ভিপিএন, এদের এদের প্রত্যেকের কিছু ডিস্টার্ব হচ্ছে কি কোনো, এদের প্রত্যেকেরই কতগুলো স্যালিয়েন্ট ফিচার্স আছে। তো সেই স্যালিয়েন্ট ফিচার্স গুলো আমি আরেকটা দিন যেটা করব, ফুল ফ্লেজের একটা ভিপকান, সেটা আমার ইনফ্যাক্ট এখন এই মুহূর্তে তৈরি করা নেই, সেই পিপিটিটা সে তৈরি করা নেই, সেটা আমি একটা থিওরি ক্লাসই করব যেখানে আমি একদম স্পেসিফিক্যালি ভিপিএন এর ফুল ক্যাটেগরাইজেশনস গুলো আলোচনা করা এবং তাদের কোথায় কি কি ফিচার্স আছে আলোচনা করা, সেইগুলো আমি করব। আজকে ওই পিপিটিটা আমার বানানো নেই, পিপিটিটা আমি একবার বানিয়ে নেব, বানিয়ে নিয়ে আমি ওটা আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই। তবে ডেফিনেটলি আজকেও আমি কিছু কিন্তু বলতে বলতেই যাব, মানে এমপিএলএস ভিপিএন শুরু করার আগে আমি ভিপিএন এর সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমি আগে দেব অবশ্যই। তাহলে আমরা স্টার্ট করছি, রাইট? শুরু করি তাহলে। ঠিক আছে, ওকে দাদা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ চল। আচ্ছা, ভিপিএন এর যে কনসেপ্টটা আমরা জানি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিপিএন আমরা কেন করি। ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো পিওর প্রাইভেট নেটওয়ার্ক যেটা মানে সত্যি সত্যি যেটা প্রাইভেট নেটওয়ার্ক, সেটাকে আমরা ধরতে পারি ইট ইজ এ লিজ লাইন, যেখানে কাস্টমারের একেবারে একটা আলাদা ডেডিকেটেড কানেকশনই থাকছে উইথ দ্য সার্ভিস প্রোভাইডার।
এবার লিজ লাইন কনসেপ্টটা কিন্তু অনেক কস্টলি অ্যাফেয়ার হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমরা মানে লিজ লাইন যখনই কোনো কোম্পানি নেয় তখনই যেটা দেখা যায় যে লিজ লাইনে কিন্তু খরচাটা অনেক বেশি হয়। এবারে লিজ লাইনটা কেন নেওয়া হয়? লিজ লাইনটা মেইনলি দুটো কারণে নেওয়া হয়। একটা হচ্ছে ফর সিকিউরিটি আর একটা হচ্ছে ফর কোয়ালিটি অফ সার্ভিস। সিকিউরিটি কেন না, অবভিয়াসলি আজকে লিজ লাইনটা শুধু আমি ইউজ করব, আর কেউ ইউজ করবে না, সুতরাং সেখানে সিকিউরিটি অবভিয়াসলি একটা থাকবে। আর কোয়ালিটি অফ সার্ভিস কেন, এটাও খুব 100% কারেক্ট। কারণ হচ্ছে যে আজকে আর 5টা কাস্টমার ওই লাইনের মধ্যে থাকবে না। আমরা নিজেরাই, আমি নিজেও যেটা দেখতে পাই যে আমি তো জিও নেটওয়ার্ক ইউজ করি, তা মোটামুটি এই অ্যারাউন্ড এই রাত্রি 9টা থেকে রাত্রি 12টা এই টাইমটাতে আমার নেটওয়ার্কটা কিন্তু একটু স্লো হয়ে যায়। আবার 12টার পরে কি 1টা 2টোর পরে, একটা ফ্যাক্টর পরই নেটওয়ার্কটা কিন্তু ভালো স্পিডে, 12টার পরেই ভালো স্পিড নিয়ে নেয়। তো এই টাইমটাতে হয়তো কাস্টমার প্রচুর থাকে, যে জন্য একটা ব্যান্ডউইথ ক্রাইসিস থাকে। তো যেই জন্যই আজকে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন হয় না। আমি হয়তো কোনো একটা ভিডিও দেখতে চাইছি, কিছু ডাউনলোড করতে চাইছি, ফেসবুকে কিছু দেখতে চাইছি, আমার দেখা যাচ্ছে যে হচ্ছে না, দেরি হচ্ছে, আমি মানে ল্যাটেন্সি প্রচুর হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এবারে বাট লিজ লাইন আমাদের এই জায়গাটাতে ডেফিনেটলি একটা মানে রিলিফ দেয়, কিন্তু লিজ লাইন অবভিয়াসলি ইজ এ ভেরি কস্টলি অ্যাফেয়ার। তো সেই কারণে আজকে লিজ লাইনের যদি একটা মানে ইকোনমিক্যালি যদি একটা অল্টারনেটিভ থাকে, তো দ্যাট ইজ ভিপিএন। এবার ভিপিএন এ কি হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্টারনেটের যে কমন ব্যাকবোনটা সেটাই আমরা ব্যবহার করছি, বাট সেটা ব্যবহার করছি টু গেট দ্য টু এফেক্টস, মানে সিকিউরিটি তো অবভিয়াসলি, এবং অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি অফ সার্ভিসটাও যাতে বজায় থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে আমরা যখন ভিপিএন নিয়ে কাজ করি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে, কিন্তু সেই অর্থে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করাটা একটু টাফ, রাইট? যে কারণে আজকে আইপিসেক ভিপিএন ইউজ করি বা এমপিএলএস ভিপিএন ইউজ করি কিংবা এসএসএল ভিপিএন ইউজ করি, যাই করি না কেন, আমাকে আলাদা করে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিসের কিছু কিছু ফিচার্স আমাকে কিন্তু ইউজ করতেই হবে। বিকজ আজকে সেগ্রিগেশন অফ ট্রাফিক, মানে সেপারেশন অফ ট্রাফিক বা সিকিউরিটি অফ ট্রাফিক, সেইটা আমাকে যে কোনো ভিপিএন হয়তো অ্যাসিওর করতে পারে, কিন্তু ডেফিনেটলি কোয়ালিটি অফ ট্রাফিক বা কোয়ালিটি অফ সার্ভিস সেটা কিন্তু আমাকে অ্যাসিওর করবার কোনো তার গ্যারান্টি নেই। সেক্ষেত্রে কিন্তু আমার কিউএস ফিচার্স কিছু ইউজ করতে হবে, যেটা কিন্তু আজকে যদি আমরা লিজ লাইন ব্যবহার করি, লিজ লাইনে আমার কিন্তু কিউএস ফিচার্স ব্যবহার না করলেও চলে। হ্যাঁ, যদি এমন হয় যে কাস্টমারটার ভেতরে আবার নানান রকম ক্যান্ডিডেটস রয়েছে, কাস্টমারের মধ্যে হয়তো একটা গোটা অফিসে হয়তো লিজ লাইন রয়েছে, সেই লিজ লাইনের ওপর দিয়েই হয়তো যেরকম এমনি নর্মাল এক্সিকিউটিভসরাও কাজ করছে, সেরকম ম্যানেজার্সরাও কাজ করছে, সেই ক্ষেত্রে হয়তো একটা কোয়ালিটি অফ সার্ভিস আমাকে ইউজ করতে হচ্ছে। আদারওয়াইজ যদি সবাই সেম ক্যাটেগরি অফ ইউজার্স হয়, তাহলে আমার কিউএস ইউজ করার দরকার নেই। কিন্তু আজকে ভিপিএন যখন আমরা ইউজ করবো, তখন কিন্তু কিউএস ফিচার্স আমাদের আলাদা করে কিছু ইউজ করতেই হয়। এনিওয়ে, আমরা ভিপিএন এই চলে আসি। তো ভিপিএন এ আজকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা প্রাইভেট নেটওয়ার্ক পাচ্ছি ফর দ্য কাস্টমার্স ইউজিং দ্য সেম ইন্টারনেট ব্যাকবোন, যেটা অবভিয়াসলি আর পাবলিক নেটওয়ার্ক। এবার এই ভিপিএন কিন্তু অনেক ভাবে ক্যাটেগরাইজ করা যায়। এগুলোর ওই ইয়েটা আমার তৈরি করা নেই, আমি এটাই বলছিলাম, তো আমি মুখে বলছি, একটু পরে আমি এগুলোর পিপিটিটা তৈরি করে আপনাদেরকে আবার দেব। তো যেরকম একটা ভিপিএন হতে পারে যে লেয়ার 2 ভিপিএন এবং লেয়ার 3 ভিপিএন। খুব সিম্পল, একটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, একটা ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এটা হতেই পারে। বা আবার এরকমও হতে পারে যে পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন এবং মাল্টি পয়েন্ট ভিপিএন, রাইট? তো পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন যেটা হচ্ছে কি, যে আজকে ধরা যাক যখন আমরা সাইট টু সাইট ভিপিএন এর যখন কথা ভাবি, মানে একটা পার্টিকুলার কোম্পানির দুটো সাইটের মধ্যে যে ভিপিএন এস্টাবলিশড হলো, এক্স্যাক্টলি দুটো সাইটস এর ভিতর, সেটাকে আমরা বলতে পারি সাইট টু সাইট ভিপিএন। তো সাইট টু সাইট ভিপিএন মানেটাই হচ্ছে যে আজকে দুটো ফিক্সড সাইট থাকছে। আবার দুটোর বদলে যদি মাল্টিপল
ফিক্স সাইটস যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা মাল্টি পয়েন্ট ভিপিএন আমরা পেতে পারি, রাইট? মাল্টি পয়েন্ট ভিপিএন আমরা পেতে পারি, যেটাকে আমরা ইনফ্যাক্ট যেটা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয় ডিএম ভিপিএন বলে একটা কনসেপ্ট দিয়ে, যেখানে ডাইনামিক্যালি আমার মাল্টিপল পয়েন্ট থেকে আমি ভিপিএন এস্টাবলিশ করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে ভিপিএনটা যখন এস্টাবলিশড হচ্ছে বিটুইন টু সাইটস হুইচ আর স্টেশনারি, আমি ডিএম ভিপিএন যখন ইউজ করছি তখনও কিন্তু আমার দুটো, মানে আজকে যদি আমি সাইট টু সাইট একটা সিঙ্গেল সাইট টু সাইট ভিপিএন যদি তৈরি করি, আইপিসেক সাইট টু সাইট ভিপিএন যদি তৈরি করি, তাহলে কি হচ্ছে যে ইট ইজ জাস্ট লাইক আ স্ট্রেট লাইন বিটুইন টু পয়েন্টস। whereas আমি যখন আইপিসেক ডিএম ভিপিএন তৈরি করব, তখন সেটা ইজ লাইক আ মানে সাইকেল হুইল। সাইকেলের হুইলে যেরকম থাকে মধ্যিখানে একটা পয়েন্ট থাকছে, যেটাকে আমরা হাব বলছি, আর তার থেকে আলাদা আলাদা স্পোকস গুলো চলে যাচ্ছে, মানে হাব এন্ড স্পোক কনসেপ্ট তৈরি হচ্ছে। কিন্তু হাব এন্ড স্পোক কনসেপ্ট তৈরি হলো এই স্পোক গুলোর এন্ড পয়েন্টে যারা থাকছে দে আর স্টেশনারি এন্ড পয়েন্টস, রাইট? কোনো অফিস থাকছে বা কোনো সাইট থাকছে। whereas আরেকটা ভিপিএন হয় যেটা কিন্তু পুরোপুরি মুভ করবে, যেটাকে আমরা বলি রিমোট অ্যাক্সেস ভিপিএন। রিমোট অ্যাক্সেস ভিপিএনটা কিরকম না, যেখানে ধরা যাক যে একটা টেলি ওয়ার্কার আমরা যাকে বলে থাকি, যে আপনারাই হয়তো আপনাদের কোম্পানির কাজ আপনাদের হয়তো অনেক মুভ করতে হয়, তো ডিফারেন্ট ডিফারেন্ট সিটিজ এর মধ্যে আপনারা যান, আর মানে দিনের শেষে আপনাদের যে যে কাজগুলো, আপনার যে প্রজেক্টগুলো আপনারা কমপ্লিট করলেন, সেই প্রজেক্ট রিপোর্টটা আপনারা কোম্পানির ভিপিএন এ লগ ইন করে আপনারা কোম্পানির হেড অফিসে সেই ইনফরমেশন গুলো পাঠাচ্ছেন। এইটা হচ্ছে রিমোট অ্যাক্সেস ভিপিএন, রাইট? যেখানে কিন্তু যে মানে ভিপিএনটার একটা এন্ড ডেফিনেটলি একটা কোনো ফিক্স সাইটেই থাকছে, কিন্তু আরেকটা এন্ড ইজ মুভেবল, রাইট? আমি মুভ করে যাচ্ছি। এই ধরনের ভিপিএন গুলো আজকে অনেক সময় ভিপিএন অনেক মানে আমরা অ্যাপস বা সলিউশনস এখন পাই স্মার্টফোনে, বা দরকার পড়লে আমরা এসএসএল বা এইসব দিয়েও আমরা ভিপিএন তৈরি করতে পারি, যেগুলো এরকম কাস্টমার বেসড ভিপিএন হিসেবে বা ওই মানে রিমোট অ্যাক্সেস ভিপিএন হিসেবে কাজ করে। তার মানে আমরা আরেকটা ক্যাটেগরাইজেশন আমরা পেলাম অ্যাকর্ডিং টু লেয়ার। আমরা পেয়েছিলাম দুটো ক্যাটেগরাইজেশন, একটা হচ্ছে লেয়ার 2, লেয়ার 3, এরকম আমরা ক্যাটেগরাইজেশন পেয়েছি। আবার সেরকম আরেকটা ক্যাটেগরাইজেশন পেলাম যে আমার যে পয়েন্টগুলোর মধ্যে ভিপিএন এস্টাবলিশড হচ্ছে সেই পয়েন্টগুলো আদৌ স্ট্যাটিক না মুভিং পয়েন্টস। এবার যদি স্ট্যাটিক হয় তাহলে আমরা একটা সাইট টু সাইট ভিপিএন পেতে পারি বা মাল্টি পয়েন্ট ভিপিএন পেতে পারি, আর যদি মুভিং পয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা বলি রিমোট অ্যাক্সেস ভিপিএন। এটা একটা গেল। থার্ড ক্যাটেগরাইজেশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে ভিপিএনটা কি সিকিউরিটি বেসড ভিপিএন না নেটওয়ার্ক বেসড ভিপিএন। সিকিউরিটি বেসড ভিপিএন মানে হচ্ছে আজকে এই যে আইপিসেক ভিপিএন বা এসএসএল ভিপিএন, এরা সব হচ্ছে সিকিউরিটি বেসড ভিপিএন। তা সিকিউরিটি বেসড ভিপিএন তাদের মেইন কাজটাই হচ্ছে যে ট্রাফিকটাকে আমরা কোনোভাবে এনক্রিপশন অ্যান্ড এনক্যাপসুলেশন করে পাঠাবো, এনক্রিপশন অ্যান্ড এনক্যাপসুলেশন করে পাঠাবো, রাইট? এবার সেখানে এনক্রিপশন এবং এনক্যাপসুলেশনের যে মেথডস এন্ড প্রোটোকলস গুলো ইউজ হয় সেগুলো ইউজ হবে। whereas নেটওয়ার্ক বেসড ভিপিএন যদি হয়, সেইখানে যেটা করা হয় সেটা হচ্ছে ট্রাফিকটাকে অ্যাকচুয়ালি সেগ্রিগেট করে দেওয়া হয় বিটুইন ডিফারেন্ট কাস্টমার্স। যে ট্রাফিক গুলো ফ্লো করছে সেগুলো সেগ্রিগেট করে দেওয়া হয়। এবার আমাদের যে এমপিএলএস ভিপিএন, এই এমপিএলএস ভিপিএনটা কিন্তু ইজ আ নেটওয়ার্ক বেসড ভিপিএন। এবার নেটওয়ার্ক বেসড ভিপিএন, এমপিএলএস ভিপিএন এ ঢোকার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ওই যে আমরা সিকিউরিটি বেসড ভিপিএন এর কথা যে আমরা বললাম, সিকিউরিটি বেসড ভিপিএন আবার দুভাবে ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে টানেল মোড, একটা হচ্ছে ট্রান্সপোর্ট মোড। টানেল মোডে যেটা হয়, টানেল মোডে অ্যাকচুয়ালি কিন্তু এনক্রিপশন এবং এনক্যাপসুলেশন দুটোই হয়, এবং টানেল মোডটা সবসময় কিন্তু ওই বিটুইন ফিক্সড সাইটস তৈরি হতে পারে, অর্থাৎ কিনা সাইট টু সাইট বা মাল্টি পয়েন্ট এই জায়গাগুলোতে আমরা টানেল মোড পেতে পারি।
টানেল মোডটা তাহলে কি? টানেল মোড মানে হচ্ছে যেখানে আমার এনক্যাপসুলেশন এবং এনক্রিপশন দুটোই হবে। এনক্যাপসুলেশন মানে হচ্ছে ডেটাটাকে কোনোভাবে একটা খোলসের ভিতর ঢোকানো, একটা প্যাকেজিং এর ভিতর ঢোকানো। আর এনক্রিপশন মানে হচ্ছে এবার ভেতরে যে ডেটাটা রইলো সেটাকেও একটু অদল বদল করে দেওয়া, যাতে কেউ যদি খোলসটা কখনো খুলেও ফেলে ভেতরে কি আছে ওটা পড়তে পারবে না, রাইট? আনলেস এন্ড আনটিল সে জানে কি করে পড়তে পারে। whereas ট্রান্সপোর্ট মোড সিকিউরিটি ভিপিএন যেগুলো হয় তারা শুধু এনক্যাপসুলেশন করে, তারা কিন্তু কোনো এনক্রিপশন করে না, রাইট? এবারে এই ধরনের ভিপিএনটা সাধারণত যেগুলো ওই মানে যেগুলোই আমার রিমোট অ্যাক্সেস ভিপিএন হয়, মানে যেখানে ওই একটা কাস্টমার হয়তো টাইম টু টাইম কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইউজ করে জয়েন করছে ভিপিএন এ, আবার কিছুক্ষণ পরে আবার লগ আউট করে বেরিয়ে যাচ্ছে, আবার যখন লগ ইন করছে তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে। এই ধরনের ভিপিএনটা, যেটাকে আমরা রিমোট অ্যাক্সেস ভিপিএন বলি, রিমোট অ্যাক্সেস সিকিউরিটি ভিপিএন যেটাকে বলি, সেইগুলো অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট মোডের উপরে কাজ করে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো এনক্রিপশন করা হয় না, যেখানে অ্যাকচুয়ালি যেটা করা হয় অনলি এনক্যাপসুলেশন, রাইট? এগুলো সম্পর্কে আমি একদম ডিটেলস একটা পিপিটি তৈরি করে আপনাদেরকে দেব, খুব শিগগিরই দেবো আমি, সেদিন আবার এগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে এইগুলো মোটামুটি ইন আ নাটশেল এই হলো অ্যাবাউট ভিপিএন। এবার আমরা ভিপিএন এর একটা পার্টিকুলার দিককে নিয়ে এবার বসলাম, দ্যাট ইজ নেটওয়ার্ক বেসড ভিপিএন। এবং সেই নেটওয়ার্ক বেসড ভিপিএন যেটা যে এমপিএলএস দিয়েই করতে হবে এরকম কোনো ম্যান্ডেট নেই, বিজিপি ইউজ করেও এটা করা যেত এবং ইনফ্যাক্ট আগে করা হতো, কিন্তু সেটাতে অনেক বেশি হ্যাপা থাকে, অনেক বেশি ঝক্কি ঝামেলা থাকে। আরেকটা যেটা সব থেকে বড় ঝক্কি ঝামেলা থাকে সেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন যেটা বা সার্ভিস প্রোভাইডার কোর যেটা, সেটাকে আমরা বিজিপি ফ্রি কখনো করতে পারিনি। বাট এমপিএলএস যখন থেকে আমরা নিয়ে এসেছি এই জায়গাটাতে, তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে একটা নেটওয়ার্ক বেসড ভিপিএন আমরা খুব সুন্দরভাবে বানাতে পারছি উইদাউট ইনভলভিং টু মাচ অফ বিজিপি, রাইট? একটা নেটওয়ার্ক বেসড ভিপিএন আমরা বানাতে পারছি উইদাউট ইউজিং টু মাচ অফ বিজিপি, রাইট? তাহলে আমরা সেই জিনিসটাকে নিয়ে এবার একটু আলোচনা করব। তাহলে এমপিএলএস ভিপিএন এর ফিচার্স গুলো তাহলে কি কি হলো? নেটওয়ার্ক বেসড ভিপিএন। নেটওয়ার্ক বেসড ভিপিএন শব্দটার মানেটাই হলো যে যেখানে সার্ভিস প্রোভাইডার কাস্টমারদের ট্রাফিক গুলোকে আলাদা আলাদা করে, যাতে একটা কাস্টমার কখনোই আরেকটা কাস্টমারের ট্রাফিককে দেখতে পায় না, রাইট? এবার যেহেতু এটা নেটওয়ার্ক বেসড ভিপিএন, এখানে কিন্তু সার্ভিস প্রোভাইডারের ইনভলভমেন্টটাই 100%। ইনফ্যাক্ট কাস্টমার কিন্তু অনেক সময় বোঝেও না, বা বুঝলেও কাস্টমার শুধু এইটুকু জানে যে আমার সার্ভিস প্রোভাইডার আমাকে এমপিএলএস ভিপিএন সার্ভিস দিচ্ছে, বাট কাস্টমার এন্ডের যে রাউটারটা থাকে, মানে কাস্টমার গেটওয়ে যেটাকে আমরা সিই বলি বা কাস্টমার এজ ডিভাইস, তাতে কিন্তু অ্যাজ সাচ এই ভিপিএন এর সংক্রান্ত কোনো রকম কোনো কোডিং করতে হয় না, রাইট? যা কিছু কোডিং সবকিছু চলে হচ্ছে সার্ভিস প্রোভাইডারের ভিতরে, মানে সার্ভিস প্রোভাইডার নিজে এখানে 100% ইনভলভ থাকে for the entire deployment and management of this VPN. Whereas যদি সিকিউরিটি বেসড ভিপিএন হয়, মানে আমাদের আইপিসেক বা এসএসএল ইত্যাদি ইত্যাদি, সেই ভিপিএন গুলো কিন্তু পুরোটাই কাস্টমারদের হাতে থাকে। ইট ইজ 100% ইন দ্য হ্যান্ডস অফ কাস্টমার। সার্ভিস প্রোভাইডারে কোনো রোল প্লে এখানে অলমোস্ট থাকে না, রাইট? আজকে আমার হয়তো দুটো অফিস আছে, একটা কলকাতাতে একটা ঢাকায়। এবার আমি এই দুটো অফিসের ভিতরে আইপিসেক ভিপিএন সেট করেছি, সেটার জন্য আমার সার্ভিস প্রোভাইডারের কোনো কিছু না জানলেও চলবে। জাস্ট আমার কলকাতা অফিসের যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং আমার ঢাকা অফিসের যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এদের দুজনকেই ম্যাক্সিমাম ইনফরমেশনটাকে রাখতে হচ্ছে, রাইট? whereas আজকে যদি আমার কলকাতা অফিস এবং ঢাকা অফিস দুটো যদি এমপিএলএস ভিপিএন ইউজ করে, তাহলে আমাদের সেই ভিপিএন ম্যানেজমেন্টের কোনো দায়বদ্ধতাই নেই। সেই ভিপিএন ম্যানেজমেন্টের দায়বদ্ধতাটা পুরোপুরি থাকবে সার্ভিস প্রোভাইডারদের। এবার সেইখানে আমরা নানান ধরনের কেস স্টাডি কিছু কিছু করব লাস্টের দিকটাতে, যেখানে আমরা দেখতে পাবো এরকমও
যে যেটা হতেই পারে যে আজকে আমি আমাদের কলকাতা অফিস আর ঢাকা অফিসের মধ্যে যদি কোনো ভিপিএন এমপিএলএস ভিপিএন যদি এস্টাবলিশ করি, তাহলে কি হবে, আমার কলকাতাতে ধরে নেওয়া যাক জিও হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডার, আর আপনাদের ঢাকার সার্ভিস প্রোভাইডার কোনো একজনের নাম বলুন, যে কোনো একজনের নাম বলুন। হ্যাঁ মাসুম বলো। দাদা অ্যাক্সেস টেলিকম। অ্যাক্সেস টেলিকম, বাহ, ভেরি গুড। তাহলে এবারে অ্যাক্সেস টেলিকম সে ঢাকা অফিসকে এমপিএলএস কানেকশন দিয়েছে, আবার জিও আমাদের কলকাতা অফিসকে এমপিএলএস কানেকশন দিয়েছে। এবার যাতে করে এই দুটো এমপিএলএস কানেকশন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অ্যাক্সেস এবং জিওর মধ্যে আবার একটা এগ্রিমেন্ট থাকবে, রাইট? সেটা আমরা সেই ট্রিটমেন্টটা আমরা দেখব, যে যেখানে এমপিএলএস ভিপিএন ইজ স্প্যানিং অ্যাক্রস ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার্স। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমার এমপিএলএস ভিপিএনটা একটাই সার্ভিস প্রোভাইডার ইমপ্লিমেন্ট করছে, কিন্তু যেখানে এমপিএলএস ভিপিএনটা মাল্টিপল সার্ভিস প্রোভাইডারের দ্বারা ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেটা আমাকে জানতে হবে, সেই কেস স্টাডিটা করতে হবে। এমনও হতে পারে যে জিও আর অ্যাক্সেস টেলিকম এরা দুজন আরেকটা কোনো বড় সার্ভিস প্রোভাইডার তাদের কাছ থেকে কানেকশন নিয়েছে, এবং সেই সার্ভিস প্রোভাইডারটার ওরা আবার এমপিএলএস ক্লায়েন্টস, রাইট? তো সেই কেস স্টাডিটাও আমাদেরকে জানতে হবে, যে এমপিএলএস ভিপিএন ফর দ্য সার্ভিস প্রোভাইডার্স, রাইট? আরেক ধরনের কেস স্টাডি হয়, ইনফ্যাক্ট সেটা আমরা মানে যে ভিপিএনটা আমরা আজকে আলোচনা করছি, যেই টোপোলজিটা আমরা আজকে আলোচনা করব, ঠিক তার পরের দিনেই অলমোস্ট যেই টোপোলজিতে আমরা যাব, সেটা হচ্ছে যেখানে আমরা একটা হাব এন্ড স্পোক এমপিএলএস ভিপিএন বানাই। মানে আজকে যে ভিপিএনটাকে আমরা দেখবো, সেই ভিপিএনটা ইজ আ পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন, রাইট? যেখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট অব্দি ভিপিএনটা চলে যাচ্ছে। whereas জিনিসটা এরকমও হতে পারে যে একটা কোম্পানির ডিফারেন্ট ব্রাঞ্চ অফিসেস আছে আর একটা হেড অফিস আছে। এবার বিটুইন দ্য ব্রাঞ্চ অফিসেস কোনো কমিউনিকেশন হবে না। ব্রাঞ্চ অফিসেস ক্যান only communicate with the head office, and if they need to communicate at all, সেই কমিউনিকেশনটাও কিন্তু ওদের করতে হবে ভায়া দ্য হেড অফিস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাব এন্ড স্পোক ভিপিএন। তাই হাব এন্ড স্পোক ভিপিএন এটাও একটা স্পেশাল ট্রিটমেন্ট যেটা আমরা শিখব। তো আমরা আবার আমাদের স্লাইডটাতে আসি, থিওরিটাতে। তো তাই জন্য এখানে বলা হলো ISP is responsible for installation. Customer has little or no knowledge about the existence of the VPN. এবারে VPN is implemented by separating the routing information for each customer. একটু আগেই বলছিলাম যে অ্যাকচুয়ালি সেগ্রিগেশন অফ ট্রাফিক করা হয়। এই সেগ্রিগেশন অফ ট্রাফিকটা আগে বিজিপি দিয়ে করা হতো, কিন্তু সেটা অনেক টাফ ছিল। This VPN is not implemented by encapsulation and security protocols. প্রশ্ন আসতে পারে যে আমি কি এমপিএলএস ভিপিএন এর উপরে আইপিসেক ভিপিএন চালাতে পারি না? নিশ্চয়ই চালাতে পারি, সেটা করতেই পারি। যে আজকে আমাদের হয়তো এমপিএলএস ভিপিএন ও রয়েছে বিটুইন কলকাতা সাইট এন্ড ঢাকা সাইট। এবারে সেই এমপিএলএস ভিপিএন সার্ভিসগুলো ঢাকাকে দিচ্ছে অ্যাক্সেস টেলিকম আর কলকাতাকে দিচ্ছে জিও। প্লাস আবার আমার এখানে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আর ওইদিকে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তারা আবার পরস্পরের মধ্যে একটা আইপিসেক ভিপিএন ও তৈরি করে রেখেছে, সেটা হতেই পারে, নো ইস্যুজ অন দ্যাট। কিন্তু সেটা যে হতেই হবে তার কোনো ম্যান্ডেট নেই। তারপরে এখানে কিছু কিছু টার্মস আমরা পাবো, যেরকম একটা হচ্ছে পিই রাউটার, যেটা হচ্ছে প্রোভাইডার এজ রাউটার, আর একটা হচ্ছে সিই রাউটার বা কাস্টমার এজ রাউটার। দেন ভিআরএফটা আমরা সবাই জানি, ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং টেবল। তারপরে যে কোনো ভিআরএফ এরই দুটো খুব ইম্পর্টেন্ট এবং প্রচন্ড ইন্টারেস্টিং ফিচার থাকে, তার মধ্যে একটা তো আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে রুট টার্গেট। একটা হচ্ছে রুট ডিস্টিংগুইশার, একটা হচ্ছে রুট টার্গেট। তো রুট ডিস্টিংগুইশারটা হচ্ছে ভিআরএফ এর নিজস্ব একটা আইডেন্টিটি, আর রুট টার্গেট হচ্ছে যে ওই ভিআরএফ এর থেকে রুট গুলো কি পরিচয় নিয়ে বেরোবে, এবং বাইরের কোন রুট তারা অ্যাটল ওই ভিআরএফ এ ঢুকবে কি ঢুকবে না, সেটা ডিটারমাইন করা হয় যেই ফিচার্স গুলো দিয়ে। সেই ফিচার্স গুলোকে আমরা বলি রুট টার্গেট ফিচার্স। তো রুট টার্গেট এরকম এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ফিচার্স হয়। তাহলে এখানে কি বললো, the PE router or provider edge router
routing table is partitioned, each known as the virtual routing and forwarding table বা VRF. Depending upon the requirement, each VRF is applied for a specific customer site or sites. Each VRF is identified by root distinguisher which has the format AS number : customer unique number. আসবো এগুলো সবই। Each VRF has root target বা RT যেটাকে আমরা বলি, root target import and export values that identifies the incoming and outgoing routes for that particular VRF. P routers use MPBGP to exchange routes for their different VRFs. এখানে MPBGP কেন বলা হচ্ছে টোপোলজিটা দেখলে পরেই বোঝা যাবে, তাও বলে রাখি। MPBGP stands for মাল্টি প্রোটোকল BGP। এবারে বিজিপির টিপিক্যালি IPv4 এর জন্য যে ভার্সনটা ইউজ হয় সেটাকে আমরা বলি বিজিপি ভার্সন 4, রাইট? whereas এখনকার দিনে অলমোস্ট অল রাউটার্স এর মধ্যে আমরা যে বিজিপিটা পাই সেটাকে আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি MPBGP। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার বিজিপির ভিতরে আমরা অনেক ধরনের অ্যাড্রেস ফ্যামিলি সাপোর্ট করতে পারি। যেরকম IPv4 সাপোর্ট করতে পারি, তেমনি IPv6 সাপোর্ট করতে পারি, তেমনি আরেকটা ফ্যামিলিও সাপোর্ট করা যায় যেটাকে বলা হয় VPN v4 ফ্যামিলি। VPN v4 ফ্যামিলিটা কি জিনিস সেটা আমরা এর পরেই জানবো। The MPLS VPN data carries two labels when it flows to the ISP backbone: outer label to reach the other end PE router and inner label to finally deliver it to the correct customer site. আমরা জানি MPLS লেভেলস কিন্তু মোর দ্যান ওয়ান হতেই পারে। সেই মোর দ্যান ওয়ান লেভেলস এর গল্পটা আমরা কিন্তু MPLS VPN এর ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো। আর ISP backbone IGP is mostly OSPF or ISIS, whereas the PE router and CE router, customer edge router, can use any form of routing between them. এইবারে আমরা এই টোপোলজিটাকে ফলো করে যাব। এই টোপোলজিটা টোটাল আমি এখানে এই স্টেপস গুলো আমরা দেখব। প্রথমে এটা হলো বেস টোপোলজি, তারপরে হচ্ছে হাউ MPLS VPN ইজ ক্রিয়েটেড। তার আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল 6টা স্টেপ থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা না সরি 5টা থাকবে। আর ফাইনালি অ্যাডভান্টেজ অফ MPLS VPN সেইটা আমাদের জানতে হবে। অ্যাডভান্টেজটা আগে বলে দিই, তারপরে এইখানে আসবে। অ্যাডভান্টেজটা হচ্ছে MPLS VPN পারমিটস। এটা একটা প্রশ্ন আসতেই পারে, আমি কেন MPLS VPN করতে যাব। MPLS VPN permits the ISP to maintain a BGP free core where the P routers need not know the customer networks. P router মানে হচ্ছে in between যে ট্রানজিট রাউটার্স গুলো থাকছে যাদেরকে আমরা বলি কোর রাউটার্স। তো এবারে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে লেয়ার 3 VPN কিন্তু আজকে বিজিপি দিয়েও বহুদিন ধরে ইমপ্লিমেন্ট করা হয়, বিকজ বিজিপি ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিসি বেসড রাউটিং প্রোটোকল। কিন্তু মুশকিলটা হচ্ছে সেক্ষেত্রে একটাই জিনিস আমাদের মেনে নিতে হতো, সেটা হচ্ছে যে একটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনের ভিতরে যতগুলো রাউটার থাকবে অল অফ দেম শুড বি বিজিপি, রাইট? এইটাই হতো ভীষণ ঝামেলা। ঝামেলা এই কারণে বিকজ বিজিপি ইটসেলফ ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্রোটোকল। আর আমরা বিজিপি যখন করেওছি, বিজিপি ক্লাস যখন আমরা করেছি জুনিপারের ক্ষেত্রে, আমরা এটা জানতে পেরেছি যে বিজিপি ইজ আ ভেরি স্লো প্রোটোকল। বিজিপির কনভার্জেন্সও কিন্তু স্লো হয়, রাইট? এবং বিজিপির অনেকগুলো ফিচার্স থাকে যেগুলোর জন্য অনেক সময় কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে পারফরম্যান্স ওয়াইজ বিজিপি কিন্তু খুব একটা ভালো প্রোটোকল নয়, বিকজ বিজিপি ইজ নট বিল্ট ফর পারফরম্যান্স, ইট ইজ অ্যাকচুয়ালি বিল্ট ফর মানে একটা এরর ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য আমাকে তৈরি করেছে। বিজিপি ইজ নট ফর ফাস্ট ইন্টারনেট। ফাস্ট ইন্টারনেটের জন্য মিডিয়া কাজ করবে। এবারে রাউটিংটা ইটসেলফ যদি ফাস্ট কাজ করার চেষ্টা করে তাহলে কি করতে হবে, যে আজকে আমার যে সার্ভিস প্রোভাইডার কোর যেটা, সেই কোরটার থেকে যদি বিজিপি কে সরাতে পারি, এবং আমরা যখন MPLS VPN ইমপ্লিমেন্ট করেছি তখন আমরা কিন্তু সেইটা অ্যাচিভ করতে পেরেছি যে বিজিপি ফ্রি সার্ভিস প্রোভাইডার কোর। এর ফলে যেটা সুবিধা হয়েছে যে সার্ভিস প্রোভাইডারের যে ইন্টারনাল নেটওয়ার্কটা থাকছে, দ্য ব্যাকবোনটা কিন্তু কোনো একটা
আইজিপি কে ইউজ করে, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস হয় সেখানে ওএসপিএফ অথবা আইএসআইএস ইউজ হয়। আমি দেখেছিলাম আমাদের যে জিওর নেটওয়ার্কটা আইএসআইএস ইউজ করে। এবার এটা কিছুটা ডিপেন্ড করবে যে সার্ভিস প্রোভাইডারটা কি ধরনের, কারণ ওএসপিএফ এবং আইএসআইএস এদের দুজনের মধ্যে কিছু প্লাস এবং মাইনাস থাকে। যেরকম ওএসপিএফ এর ম্যানেজমেন্টটা খুব সুন্দর হয়, আইএসপিএফ ইজ নট সো ইজিলি ম্যানেজেবল, বিকজ আইএসপিএফ এর মধ্যে ওই হায়ারার্কিক্যাল ফিচারটা খুব সুন্দর নয় যেটা ওএসপিএফ এ রয়েছে। আবার এট দ্য সেম টাইম আইএসপিএফ এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি, মানে নেটওয়ার্ক এক্সপ্যানশন বা নেটওয়ার্ক কন্ট্রাকশন, নতুন নতুন নেটওয়ার্ক অ্যাড হওয়া বা পুরনো নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু আইএসআইএস এ অনেক ইজিলি করা যায়, যেটা কিন্তু ওএসপিএফ এ অতটা ইজি নয়। ওএসপিএফ এ অনেকটা গ্রাউন্ড ওয়ার্ক করে তবে এটা করা যায়। সো ইট ডিপেন্ডস আপন দ্য সার্ভিস প্রোভাইডার টাইপ। সার্ভিস প্রোভাইডার যদি তার যদি এই মুহূর্তে একটা ফ্লেক্সিবল নেটওয়ার্কের বা ফ্লেক্সিবল কোরের দরকার হয়, তাহলে সে অবভিয়াসলি আইএসআইএস ইউজ করবে। আর যদি তার অলরেডি একটা এস্টাবলিশড কোর যদি থাকে, তাহলে সে ইজিলি ওএসপিএফ ইউজ করতেই পারে, বিকজ ওএসপিএফ এর ম্যানেজমেন্ট ইস্যুসটা খুব সুন্দর। আর কি, ইট ইজ টু বি নোটেড দ্যাট দ্য পি রাউটার্স, মানে যারা প্রোভাইডার এজ রাউটার্স, দে মেনটেন টু টাইপস অফ রাউটিং টেবলস। একটা রাউটিং টেবল হচ্ছে গ্লোবাল রাউটিং টেবল, which contains all the routes of the ISP backbone, and it is used to forward the MPLS VPN data to the other end PE. উল্টো দিকে যে প্রোভাইডার এজ রাউটার, সেটা হয়তো অনেক মাইল দূরে আছে, মধ্যিখানে হয়তো বেশ কিছু মানে অনেক রাউটার হপস আছে। তো আজকে ওই দূরের যে প্রোভাইডার এজ রাউটারটা আছে তার কাছে আমি পৌঁছবো কি করে, সেটা জানতে গেলে আমার ডেফিনেটলি সার্ভিস প্রোভাইডারের যে কোডটা আছে সেই কোডটাকে জানতে হবে। অনলি দ্যাট কোর, সেইটার জানার জন্য একটা ওর রাউটিং টেবিল ইউজ করে, which is called the global routing table, whereas কাস্টমার স্পেসিফিক ও কিন্তু কিছু রাউটিং টেবিল মেনটেন করে, যেগুলো হচ্ছে ওর VRFs। আর কি, ইট ইজ টু বি নোটেড দ্যাট দ্য পি রাউটার্স এস্টাবলিশ, এইখানেই আমি বলছিলাম যে একটু পরেই আমরা আলোচনা করবো জিনিসটা। It is to be noted that the P routers establish VPN v4 neighborhood between them. VPN v4 root is equals to IPv4 root plus root target export values. These values are forwarded as BGP community path attributes. BGP community আপনারা আমাকে একটা বলেছিলেন যে BGP community বোঝাতে, আমি বলেওছিলাম যে BGP community আমি আসবো যখন, ইনফ্যাক্ট আগেও আসলে পারতাম BGP যখন পড়াচ্ছিলাম। যাই হোক, পরেই এলাম না হয়, কারণ বিজেপি কমিউনিটিটার ম্যাক্সিমাম ইউজটা আমরা দেখি যখন এমপিএলএস ভিপিএন ইউজ হচ্ছে। তো সেই কারণে আমি এই এমপিএলএস ভিপিএন যখন পড়াবো এর মধ্যে আমি বিজেপি যে কমিউনিটি অ্যাট্রিবিউট নিয়েও বেশ কিছু জিনিস, মানে একটা আলাদা ক্লাসই নেব ফর বিজেপি কমিউনিটি অ্যাট্রিবিউট। এনিওয়ে, বিজেপির এই যে কমিউনিটি অ্যাট্রিবিউটটা, এটা কি অ্যাকচুয়ালি? এই কমিউনিটি অ্যাট্রিবিউটটা হচ্ছে মানে একটা পার্টিকুলার ডেস্টিনেশন বা একটা পার্টিকুলার নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটার কি ট্রিটমেন্ট পাবে, সেই নেটওয়ার্কটা কি ট্রিটমেন্ট পাবে, মানে সেই নেটওয়ার্কে আমি যখন কোনো কিছু ফরওয়ার্ড করব তখন সেই ফরওয়ার্ডিং ট্রিটমেন্টটা কিরকম হবে, সেটাই অ্যাকচুয়ালি কমিউনিটি অ্যাট্রিবিউট বুঝিয়ে দেয়, রাইট? আবার বলছি, একটা পার্টিকুলার ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে, সেই ডেস্টিনেশন নেটওয়ার্কটার যে ফরওয়ার্ডিং ট্রিটমেন্ট কিরকম ভাবে হবে সেটাই কিন্তু কমিউনিটি অ্যাট্রিবিউট বোঝায়। এবার এই কমিউনিটি অ্যাট্রিবিউট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন কমিউনিটি অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড কমিউনিটি অ্যাট্রিবিউট। এই দুভাবে এটাকে ক্যাটেগরাইজ করা যায়। এবার বিল্ট ইন মানে হচ্ছে যেগুলো অলরেডি বিজেপির সাথেই থাকে, সেই কমিউনিটি অ্যাট্রিবিউটস গুলো বা কমিউনিটি ভ্যালুস গুলো, অ্যাট্রিবিউট মানে হলো ভ্যালুস, সেই কমিউনিটি ভ্যালুস গুলো বিজেপির সাথেই থাকে। ওয়ারেস আমরা যদি কোনো কমিউনিটি ভ্যালুস তৈরি করি এবং সেই কমিউনিটি ভ্যালুস এর রেসপেক্টে আমরা যদি ওর ফরওয়ার্ডিং ট্রিটমেন্ট আমরা যদি ডিসাইড করে দিই, তাহলে সেই কমিউনিটি গুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড কমিউনিটি। এটা গেল একটা ক্যাটেগরাইজেশন। দ্বিতীয় ক্যাটেগরাইজেশন যেটা হতে পারে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউনিটি এবং এক্সটেন্ডেড কমিউনিটি, রাইট? তো
স্ট্যান্ডার্ড কমিউনিটি এক্সটেন্ডেড কমিউনিটির মধ্যেও ডিফারেন্স আছে। তো এগুলো আমি যখন কমিউনিটি বলবো তখনই আবার যাব ডিটেলসে। শুধু এইটুকু বলে রাখলাম যে আজকে আমাদের এই যে রুট টার্গেট বলে যে আমরা যে কোনো ভিআরএফ এর যে একটা প্যারামিটারকে আমরা পাই রুট টার্গেট, সেই রুট টার্গেট ভ্যালুটা ইজ অ্যান এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু। ঠিক আছে, ওটা একটা এক্সটেন্ডেড কমিউনিটি অ্যাট্রিবিউট। এবং আজকে যখন পি রাউটার্স গুলো ওদের মধ্যে অবভিয়াসলি বিজিপি রাউটার, রাইট? ছবিটা দেখলে পরেই আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো পি রাউটার্স গুলো হচ্ছে বিজিপি রাউটার্স। মধ্যিখানের রাউটার্স গুলো বিজিপি না হলেও চলে, হবেই না ইনফ্যাক্ট, কিন্তু যারা প্রোভাইডার এজ রাউটার্স দে মাস্ট বি বিজিপি রাউটার্স। এবারে ওদের মধ্যে যে নেইবারহুডটা ওরা এস্টাবলিশ করে, আমরা জানি যে বিজিপি রাউটার্স ক্যান অলসো এস্টাবলিশ নেইবারহুড উইথ ডিস্ট্যান্ট নেইবার্স, এটা আমরা দেখেইছি। সুতরাং আজকে আমি সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনের এক প্রান্তে একটা পিই আছে আর কয়েক মাইল দূরে আরেকটা পিই আছে, তাহলে এদের মধ্যে ডেফিনেটলি নেইবারহুড তৈরি হতেই পারে, বিকজ বিজিপি এটা সবসময় অ্যালাউ করছে। এবার এই যে বিজিপি নেইবারহুডটা তৈরি হয় এটাকে বলা হয় ভিপিএন ভি4 বিজিপি নেইবারহুড। কেন ভিপিএন ভি4? তার কারণটা হচ্ছে এটাই যে আজকে যদি ওরা জাস্ট ওদের মধ্যে IPv4 রুটস এক্সচেঞ্জ করতো তাহলে ওদেরকে আমরা বলতাম দে আর IPv4 নেইবার্স। ওরা যদি ওদের মধ্যে IPv6 রুটস এক্সচেঞ্জ করতো তাহলে আমি বলবো যে দে আর IPv6 নেইবার্স। বাট ওরা ওদের মধ্যে যেগুলো এক্সচেঞ্জ করে সেগুলো হচ্ছে IPv4 রুট গুলোর সাথে সেই রুটগুলোর যে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু সেটাকে ওরা এক্সচেঞ্জ করে। এবার IPv4 রুট প্লাস রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু এই দুটোকে যখন ওরা এক্সচেঞ্জ করছে তখন ওদেরকে আর নর্মাল IPv4 নেইবার বলা হয় না, ওদেরকে বলা হয় ভিপিএন ভি4 নেইবার। বিকজ এই যে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা তৈরি হচ্ছে এই ভ্যালুটাই কিন্তু অ্যাকচুয়ালি, বা রুট টার্গেট ভ্যালু যেটা তৈরি হচ্ছে রুট টার্গেট ভ্যালুগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ভিপিএনটাকে তৈরি করে। কিভাবে তৈরি করে আমরা এখনই এবার সেটাকে দেখব। তাহলে আমরা আমাদের বেস টোপোলজিটাতে চলে যাই। এই হচ্ছে আমাদের বেস টোপোলজি, এটা আগে একটু বুঝিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন। এই সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে তিনটে রাউটার আছে। আমার এখানে রাউটার ডিসপ্লে দেখা যাচ্ছে না এখন, ওই যে পিপিটিভি ফাইলই দেখাচ্ছে ডিসপ্লেতে। পিপিটিটা পাচ্ছেন না? না, পিপিটিভি দেখাচ্ছে আমার এখানে। এটা কি সকলেরই? দাদা আমিও না দাদা, আমি ঠিক দেখতে পাচ্ছি। আমি ওই যে আপনি যে একটা না না, সার্ভিস প্রোভাইডার ব্যাকগ্রাউন্ড ছবি দেখাচ্ছেন ওটাই দেখতে পাচ্ছি। ওটা তো পিপিটির মধ্যেই তো দাদা, পিপিটির মধ্যেই আছে এখনো। না আমি বলছি, আমি এই যে এটাকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা হ্যাঁ তো এটা সবাই দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি মনে হয়। এটাই তো আচ্ছা, আমি দেখাচ্ছে একটা দাদা। এমপিএলএস ভিপিএন। এমপিএলএস হ্যাঁ, ভিপিএন এর যে পিপিটিভিটা এটা দেখাচ্ছে। এই প্রথমে ফিচার নেটওয়ার্ক বেস ভিপিএন প্রথম যে পিপিটিভিটা ছিল এটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবার হ্যাঁ, ওই চেঞ্জ পিপিটিটাই হয় তো নাই, দাদা, ঠিক আছে। আমার এখানে চেঞ্জ হয় না, আমার এবার কি এখানে সবাই ওই আগের সবাই জায়গায়। দেখতে পাচ্ছে এটা? জি আমি ছবিটা দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে আমি সকলের? ওই সিসকো রাউটার দিয়ে মাঝখানে 3টা আর চারদিকে হ্যাঁ 4টা হ্যাঁ এটা হ্যাঁ, দেখতে সিসকো পাচ্ছি। রাউটার দিয়ে ছবিটা আঁকা। বাদ বাকিরা? দাদা আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না। দাদা। একবার তাহলে লগ আউট বা কোনো কি ওই মানে আচ্ছা, কোনো আমি ক্যাশ রিলোড দিচ্ছি ক্যাশে তাহলে, রয়ে যাচ্ছে আমারও বোধহয়। এখানে আপডেট হচ্ছে না। হ্যাঁ একটু একটু মনে হচ্ছে ক্যাশে রয়ে যাচ্ছে ওটা। আমি একটু ওয়েট করছি।
দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ আমার দেখাচ্ছে, স্ক্রিন দেখাচ্ছে। হ্যাঁ, মানে এমপিএলএস ভিপিএনটা এখন দেখাচ্ছে তো? টোপোলজি, হ্যাঁ হ্যাঁ এখন টোপোলজিতে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করছি। স্টার্ট হ্যাঁ করলাম করেন, তাহলে, টোপোলজি হ্যাঁ বলে করেন, দিচ্ছি। জি ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা সার্ভিস প্রোভাইডার, আইএসপি। এবার এই সার্ভিস প্রোভাইডারের এইটা হচ্ছে একটা ব্যাকবোন। ব্যাকবোনটাকে আমি খুব সিম্পল রেখেছি, জাস্ট 3টে রাউটার আছে। 3টে রাউটারের মধ্যে এটাকে আমি লিখেছি পি। পি মানে হচ্ছে জাস্ট প্রোভাইডার, আর এরা দুজন হচ্ছে পি রাউটার, মানে প্রোভাইডার এজ। প্রোভাইডার এজ এই জন্য বলা হচ্ছে বিকজ ওরা সার্ভিস প্রোভাইডার আর কাস্টমারদের মধ্যখানে দাঁড়িয়ে আছে, সেজন্য ওরা হচ্ছে প্রোভাইডার এজ। আর এমপিএলএস এর ভাষাতে আমি যদি ওদেরকে দেখি তাহলে ওরা হচ্ছে এজ এলএসআর, বিকজ ওদের ওপারে যে ডোমেইন গুলো রয়েছে সেগুলো হচ্ছে সবই আইপি ডোমেন। এটাও একটা আইপি ডোমেন, এটাও একটা আইপি ডোমেন, সিমিলারলি এদিকেও এটা আইপি ডোমেন, এটাও আইপি ডোমেন। whereas মধ্যখানে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি মানে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন, যেটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনটা ইটসেলফ ইজ আ এমপিএলএস ডোমেন। তাহলে এরা দুজনেই কিন্তু এজ এলএসআর, রাইট? এও একজন এজ এলএসআর, এও একজন এজ এলএসআর, আর মধ্যখানে যে এলএসআরটা রয়েছে, এরকম আরো থাকতে পারে, যাই হোক একটাই রয়েছে, সেটা হচ্ছে দ্য ট্রানজিট এলএসআর। এবার নেটওয়ার্কস বা আচ্ছা কি কি, হ্যাঁ নেটওয়ার্কস গুলো বলে দিই। মধ্যখানে এখানে 34000 রয়েছে, এখানে 45000 আছে। আচ্ছা, এবারে এই সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনের ভেতরে যে আইজিপিটা রান করছে সেটা হচ্ছে ওএসপিএফ এরিয়া 345, রাইট? পয়েন্ট টু বি নোটেড, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিটুইন অল রাউটার্স কিন্তু বিজিপি নেই। বিজিপি একমাত্র রয়েছে বিটুইন দ্য টু প্রোভাইডার এজ রাউটার্স, রাইট? এবং সেখানে এমপি বিজিপি কাজ করছে, বিকজ এদের দুজনের মধ্যে যে R3 এবং R5, ওরা ওদের মধ্যে যে নেইবারহুডটা এস্টাবলিশ করবে, দ্যাট নেইবারহুড ইজ আ ভিপিএন V4 নেইবারহুড। কেন না, ওরা ওদের মধ্যে যে রুটস গুলো এক্সচেঞ্জ করবে, দোজ আর নট সিম্পল IPv4 রুটস, দোজ আর IPv4 রুটস উইথ দেয়ার রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুস, রাইট? তো সেই কারণে ওদেরকে বলা হচ্ছে ভিপিএন V4 রুটস। এবারে যেটা পি, যে R3 যে পিইটা রয়েছে, ওর সাথে দুটো কাস্টমারের সাইট 1 লাগানো আছে। আমার ধরে নিচ্ছি যে এই সার্ভিস প্রোভাইডারের দুটো কাস্টমার আছে, একটা এবিসি এন্টারপ্রাইজ, একটা হচ্ছে XYZ এন্টারপ্রাইজ। তো এবিসি এন্টারপ্রাইজেরও দুটো সাইট আছে, এবিসি সাইট 1, এবিসি সাইট 2। XYZ এরও দুটো সাইট আছে, XYZ সাইট 1 এবং XYZ সাইট 2। এবারে আজকে দেখা যাচ্ছে এই যে প্রোভাইডার এজ রাউটার, এই যে পি রাউটারটা, এই পি রাউটারটা তার সাথে এটা হচ্ছে কাস্টমার এজ রাউটার, সিই রাউটার। তো তার সাথে এই যে কাস্টমার যে রাউটার, তাদের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা হচ্ছে ইউজিং ওএসপিএফ এরিয়া 13। সিমিলারলি R3P এর সাথে XYZ কাস্টমারের কমিউনিকেশন হচ্ছে বাই ওএসপিএফ এরিয়া 23, রাইট? মধ্যখানে যে নেটওয়ার্কস গুলো রয়েছে, এটা 13 এর নেটওয়ার্ক, এটা 23 এর নেটওয়ার্ক। আর আমি আর এখানে জায়গা পাইনি বলে আমি আর মানে ফিজিক্যাল নেটওয়ার্ক ড্র করিনি এখানে। ইচ্ছা করলে এখানে ওই ফিজিক্যাল নেটওয়ার্ক ড্র করতে পারতাম, কিন্তু একটু মানে জাম্বলড আপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই যে 1.1.1.1/32 যেটাকে আমি দেখতে পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, মানে এই কাস্টমার এবিসি সাইট 1 এর এটা একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, তেমনি XYZ সাইট 1 এর এইটা একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, রাইট? তার মানে এবিসি সাইট 1, কিছু প্রবলেম হচ্ছে কি, কিছু ডিস্টারবেন্স আছে কি কোনো লাইনে? আচ্ছা, এবিসি সাইট 1 তার একটা নেটওয়ার্ক হচ্ছে, কাস্টমার সাইটের নেটওয়ার্ক হচ্ছে 1.1.1.1, আর XYZ সাইট 1 এর কাস্টমার সাইটে একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 2.2.2.2।
এই লুপ ব্যাক নিয়ে একদম চিন্তা করার কিচ্ছু নেই, ধরে নেওয়া যাক এগুলো যেন ফিজিক্যাল নেটওয়ার্কস। আজকে ওদের সাথে অনেক পিসি কানেক্ট করা আছে, সোজা কথা। সিমিলারলি আমি দেখতে পাচ্ছি যে R5P যেটা রয়েছে তার সাথে দুটো ওই মানে এবিসি এবং XYZ ওদের সাইট 2 গুলো কানেক্টেড আছে। তো এবিসি সাইট 2 এইখানে যে নেটওয়ার্কটা দিয়ে কানেক্টেড সেটা হচ্ছে 56, আর যে রাউটিং প্রোটোকল কাজ করছে সেটা হচ্ছে OSPF এরিয়া 56। তেমনি এখানে যে নেটওয়ার্কটা রয়েছে সেটা হচ্ছে 57000, আর যে রাউটিং প্রোটোকল কাজ করছে সেটা হচ্ছে OSPF এরিয়া 57, রাইট? এবার এই গেল মূল ব্যাপার। তার মানে আমরা একটা জিনিস এখানে দেখতে পেলাম, ফার্স্ট যে জিনিসটা আমাদের নজরে পড়েছে সেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনটা পুরোটাই কিন্তু বিজিপি ব্যাকবোন নয়। পার্টিকুলারলি দ্য সার্ভিস প্রোভাইডার কোর ইজ আ বিজিপি ফ্রি কোর, যেখানে OSPF রান করছে। জাস্ট বিটুইন দ্য টু প্রোভাইডার এজ রাউটার, যারা সার্ভিস প্রোভাইডারের এই প্রান্তে আর ওই প্রান্তে আছে, জাস্ট তাদের মধ্যেই বিজিপি এস্টাবলিশড হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পি রাউটার্স গুলো, ওরা এই মানে এই যে দুজন কাস্টমার আছে, দুজন কাস্টমার স্পেসিফিক কিছু রাউটিং টেবিল রাখছে যেগুলো হচ্ছে VRF টেবলস। তো এবিসি কাস্টমারের জন্য এখানে VRF ABC, XYZ এর জন্য VRF XYZ, ওইদিকেও দেখা যাচ্ছে VRF ABC এবং VRF XYZ। এখানে একটা কথা বলে রাখি যে VRF নেমটা ইজ লোকালি সিগনিফিক্যান্ট। তার মানে যতগুলো কাস্টমার, যতগুলো প্রোভাইডার এজ রাউটার আছে তারা সবাই একই VRF নেম ইউজ করতে পারে, রাইট? হ্যাঁ, অবভিয়াসলি দুটো কাস্টমারের জন্য একই নেম ইউজ করবে না, কিন্তু আজকে এরকম যদি আরো অনেক পি রাউটার্স থাকে তারা কিন্তু ওই সেম VRF নেমস মানে ABC XYZ এগুলো ইজিলি ইউজ করতে পারে, নো ইস্যুস অন দ্যাট। এবার প্রত্যেকটা VRF এর তিনটে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রুট ডিস্টিংগুইশার ভ্যালু। রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য VRF। VRF-টাকে আমরা চিনি বাই ইটস নেম, কিন্তু প্রোটোকল চিনবে বাই সার্টেন নাম্বারস, বাই সার্টেন আইডেন্টিফিকেশন নাম্বারস, রাইট? ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে ঠিকই, সেই অ্যাকাউন্টের একটা নামও আছে, কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কিন্তু ব্যাংক আমাকে চেনে। এখানেও সেই সেম কনসেপ্ট। তো সেই যে নিউমেরিক্যাল আইডেন্টিফিকেশন অফ দ্য VRF সেটাকে বলা হয় VRF এর রুট ডিস্টিংগুইশার। এবার এই রুট ডিস্টিংগুইশারটা স্পেসিফাই করার কিন্তু একটা মানে স্টাইল আছে। সেই স্টাইলটা হচ্ছে প্রথমে অটোনমাস সিস্টেম নাম্বার দিতে হয়, তারপরে কোলন দিয়ে যে কোনো একটা ইউনিক নাম্বার দিতে হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে VRF ABCর যে RD-টা ও দিয়েছে সেটা হচ্ছে 345:13। 345 দিতেই হবে বিকজ দিস ইজ দ্য অটোনমাস সিস্টেম নাম্বার, বিজিপি অটোনমাস সিস্টেম নাম্বার। আর 13টা ইজ অনলি দ্য কাস্টমার নাম্বার, এটাও নিজে ডিসাইড করেছে। সিমিলারলি যেটা VRF XYZ, সেইখানে ও যে রুট ডিস্টিংগুইশার ভ্যালু দিয়েছে সেটা হচ্ছে 345:23। 345টা লাগবেই, 23টা হচ্ছে ও নিজে কাস্টমার নাম্বার ডিসাইড করেছে। ঠিক সেরকমই উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে PR5 ও কি করেছে, ও যে দুটো VRF তৈরি করেছে, নামগুলো যদিও এক, এখানেও কিন্তু RD ভ্যালুগুলো সেম রাখতে পারত। RD ভ্যালুগুলো কিন্তু ভীষণভাবে লোকালি সিগনিফিক্যান্ট। আজকে অন্যান্য রাউটার যদি সেম RD ভ্যালু ইউজ করে নো ইস্যুস, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 345:56 দিয়েছি আর এখানে দিয়েছি 345:57। স্টাইলটা একই রইলো, অটোনমাস সিস্টেম নাম্বার প্লাস তারপর কোলন দিয়ে সার্টেন কাস্টমার নাম্বার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রুট টার্গেট ইম্পোর্ট অ্যান্ড রুট টার্গেট এক্সপোর্ট। রুট টার্গেট ইম্পোর্ট এক্সপোর্টটাকেও কিন্তু আমাদের ঠিক একইভাবে মেনশন করতে হয়, মানে ওই AS নাম্বার কোলন সার্টেন আইডেন্টিফায়ার নাম্বার। বাট এই ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যালুস গুলো কিন্তু একটু কেয়ারফুলি দিতে হয়, রাইট? বিকজ এইখানে যদি কিছু ভুল চুক হয় তাহলে কিন্তু MPLS VPN-টাই নষ্ট হয়ে যাবে।
কাজ করবে না। অ্যাকচুয়ালি এগুলো লজিকটা কি? একটা ভিআরএফ এর যেটা রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু হয়, সেটা বলে দেয় যে উল্টো দিক থেকে যে ভিপিএন ভি4 রুট গুলো আসবে তাদের কি এক্সটেন্ডেড কমিউনিটি অ্যাট্রিবিউট থাকলে তুমি তাদেরকে গ্রহণ করবে। যেরকম আজকে এখানে বলেছে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু হচ্ছে 345:13, তার মানে এই উল্টো দিক থেকে যে ভিপিএন ভি4 রুটস গুলো আসবে সেই রুটস গুলো অনেক ধরনের রুটসই আসতে পারে, বাট যেই রুটস গুলোর সাথে 345:13 এই ভ্যালুটা আসবে একমাত্র সেই রুটস গুলোকেই এই ভিআরএফ এ ঢোকানো হবে, আদারওয়াইজ এই ভিআরএফ এ তাদেরকে ঢোকানো হবে না, রাইট? ঠিক সেরকমই রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা কি? রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা হচ্ছে আজকে এই ভিআরএফ থেকে যখন রুটস গুলো অ্যাডভার্টাইজড হবে টু দা আদার এন্ড পি, তখন তাদের সাথে অ্যাডিশনাল যে কমিউনিটি অ্যাট্রিবিউট, সেই কমিউনিটি অ্যাট্রিবিউট হিসেবে কোনটা অ্যাডভার্টাইজড হবে, কি ভ্যালু অ্যাডভার্টাইজড হবে, রাইট? তার মানে এখান থেকে যখনই আদার এন্ড পি এর কাছে কোনো রুট এই ভিআরএফ থেকে যখন অ্যাডভার্টাইজ হবে, সেটা অ্যাডভার্টাইজ হবে উইথ দিস পার্টিকুলার ভ্যালু 345:56। এবারে আমাদের যদি জিনিসটা এরকম করতে হয় যে এই দিকের ভিআরএফ এর রুট এই দিকের ভিআরএফ এ গিয়ে ঢুকবে এবং এই দিকের ভিআরএফ এর রুট এই দিকে এসে ঢুকবে, তাহলে যেটা করতে হবে আমাদের ঠিক ম্যাচিং এবং এক্স্যাক্টলি অপোজিট রুট টার্গেট ইম্পোর্ট এক্সপোর্ট রাখতে হচ্ছে, রাইট? তাই এইখানে রুট টার্গেট ইম্পোর্ট যেটা 345:13, আমরা দেখতে পাচ্ছি এখানে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু সেটা 345:13। তার মানে এখান থেকে যখন ভিপিএন ভি4 রুটস গুলো বেরোবে তখন তারা বেরোচ্ছে উইথ আ ট্যাগ অফ 345:13। উল্টো দিকের এইখানে যখন এসে পৌঁছাচ্ছে তখন এই পি রাউটারটা দেখছে যে এই যে ভিআরএফটা, এই ভিআরএফটার কাছে আমি এই রুটস গুলোকে ঠেলে দিতে পারি, বিকজ এই ভিআরএফটা আমার কাছে 345:13 ট্যাগ দেওয়া রুটস গুলোকে নিতে চাইছে, রাইট? তাহলে এবং উল্টোটাও আজকে এখান থেকে যে রুটস গুলো 345:56 হয়ে বেরোচ্ছে সেই রুটস গুলো এসে কিন্তু এই ভিআরএফ এ ঢুকে পড়তে পারবে। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই ভিআরএফটা সেই ধরনের রুটস কে নিতে চাইছে যেই রুটস গুলোর সাথে 345:56 বলে ট্যাগটা আসবে, রাইট? তার মানে এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুট টার্গেট ইম্পোর্ট এবং এক্সপোর্ট ভ্যালুটা একটা ভীষণ ইন্টারেস্টিং ভ্যালু, ইন দ্য সেন্স যে এই ভ্যালুটা যদি ঠিক মতন ম্যাচ করে তাহলে ভিপিএনটা 100% সাকসেসফুল, আর যদি অ্যাকচুয়াল ভুল হয়ে গেল তাহলে ভিপিএনটা 0% সাকসেসফুল। তার মানে আসল রহস্যটা হচ্ছে এই রুট টার্গেট এক্সপোর্ট আর ইম্পোর্ট, রাইট? ঠিক সেরকমই নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিআরএফ এক্সওয়াইজেড গুলো তৈরি হয়েছে দুই এন্ডে। তাদের এক এন্ডে দেখা যাচ্ছে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু হচ্ছে 345:23, ঠিক যেটা উল্টো দিকের যে ম্যাচিং ভিআরএফ তার রুট টার্গেট এক্সপোর্ট, আর এই দিকের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু যেটা রয়েছে সেটা উল্টো দিকের যে ম্যাচিং ভিআরএফ তার রুট টার্গেট ইম্পোর্ট, রাইট? এইভাবে আগের থেকেই ডিজাইন করা রয়েছে, রাইট? এইবার এমপিএলএস ভিপিএন যখন কাজ শুরু করে তখন কিভাবে কাজ করছে। হ্যাঁ মনিরুল ভাই বলুন। হ্যাঁ দাদা, এইখানে একটা জিনিস আমাকে জানার ছিল, টোপোলজিটা একটু হ্যাঁ বলুন। হ্যাঁ, টোপোলজিটা খুললে ভালো হতো। হ্যাঁ টোপোলজিটা একটু খুলবেন, টোপোলজির পেজটা, হ্যাঁ পিপিটিটা। এখানে মনে করেন আমার রুট টার্গেট ইম্পোর্ট এবং রুট টার্গেট এক্সপোর্ট, আমার যে পাশ থেকে ইম্পোর্ট হচ্ছে ওখানে গিয়ে এক্সপোর্ট হচ্ছে, ওই পাশ থেকে যেটা এক্সপোর্ট হচ্ছে এখানে সেটা ইম্পোর্ট হচ্ছে, তাই না? এখন আমি যদি এরকম করি যে আমার এই যে রুট টার্গেট গুলা আমি যদি মাল্টিপল জায়গাতে সেট করি তাহলে এটা কি মাল্টি পয়েন্ট হবে? মাল্টিপল জায়গাতে বলতে মনে করেন আমি এই যে সাইট 1 এর যেটা রুট টার্গেট ইম্পোর্ট আছে, আমি সাইট 2 তে গিয়ে রুট টার্গেট এক্সপোর্টের মধ্যে সেটা তো লিখলাম, ঠিক একই জিনিসটা আমি সাইট 3 তেও গিয়ে লিখলাম। হ্যাঁ, মানে আমি যদি ইনফরমেশন গুলো পয়েন্ট টু পয়েন্ট না করে মাল্টি পয়েন্ট করি, মানে ভিপিএনটা মাল্টি পয়েন্ট কাজ করবে কিনা?
একদম 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 মানে মানে আপনি যেটা প্রশ্ন করেছেন খুবই ভালো সঙ্গত প্রশ্ন। সেটা হচ্ছে যে আজকে তো এটা ঠিকই, ওদের তো দুটো সাইটের বেশিও তো সাইট থাকতে পারে, রাইট? তাহলে আজকে এই যে পি রাউটারটা সেক্ষেত্রে কি করতে হবে, অন্যান্য যে সাইটস গুলো রয়েছে, ধরুন আজকে এবিসি সাইট 3 আছে, সাইট 4 আছে, তারা তো কোনো না কোনো একটা পি রাউটারের সাথে কানেক্টেড আছে। এবারে সেই পি রাউটারের সাথে ওর নেইবারহুড থাকবে এবং তাদের কাছেও কিন্তু সিমিলার ভ্যালুজই পাঠাবে, ওরাও কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে। কাজে এটা যে শুধু পয়েন্ট টু পয়েন্ট হবে তাই নয়, এটা মাল্টি পয়েন্ট হিসেবেও চলবে। এমনকি আমি এটাও বলে রাখি আপনাকে যে একই কাস্টমারের মধ্যে রুট টার্গেট এক্সপোর্ট এবং ইম্পোর্ট ভ্যালুটা আমরা সেমও রাখতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। মানে আমি যদি আজকে রুট টার্গেট ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যালু এই দুটো সাইটেই বিটুইন দ্য সেম কাস্টমার যদি আমি ওই 345:13 রেখে দিতাম তাহলেও কোনো অসুবিধা হতো না, বিকজ ওই রুটস যেগুলো বেরোনোর সেগুলো গিয়ে ঠিকই ঢুকতো, আর যেগুলো ওদিক থেকে আসা সেগুলো এদিকে এসে ঠিকই ঢুকতো। বুঝতে পারলেন তো? কোনো কনফিউশন নেই? আচ্ছা, এবার আমরা দেখছি এমপিএলএস ভিপিএনটা কি করে কাজ করছে। তাহলে একটু এবার দেখবেন ছবিগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপে একটু একটু করে ডিফারেন্ট আছে, একটু খেয়াল করবেন সেটা। তা প্রথমে স্টেপ ওয়ানটা কি বলছে, ইচ পি পপুলেটস দ্য ভিআরএফ টেবলস উইথ দ্য ডাইরেক্টলি কানেক্টেড কাস্টমার নেটওয়ার্কস, রাইট? তাহলে স্টেপ ওয়ানে আজকে আমরা কি দেখলাম, ভিআরএফ এবিসির ভিতরে এই পি কি করলো, এই পি এইদিকে যে কাস্টমার রয়েছে মানে এবিসি সাইট 1 এর যে রুটস গুলো সেগুলো সব ঢোকালো, 13 ঢুকলো, 1111 ঢুকলো। তেমনি XYZ যে কাস্টমার রয়েছে তার এই সাইটের যে রুটস গুলো রয়েছে মানে 23 এবং 2222 এগুলো সব ঢোকালো, রাইট? উল্টো দিকেও তাই হলো, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসির যে সাইট 2 এর যে রুটস গুলো রয়েছে মানে 56 আর 6 এইগুলো ঢুকে গেল, এবং XYZ এর যে সাইট 2 রয়েছে মানে 57 and 7 এই নেটওয়ার্ক গুলো ঢুকে গেল। তাই each P populates the VRF tables with the directly connected customer networks, right? পরের স্টেপ, each P redistributes the VRF routes into MP-BGP with their route target export values, right? এই যে আজকে ওরা যে কাস্টমার নেটওয়ার্কস গুলোকে পেয়েছিল সেটা কার মাধ্যমে পেয়েছিল, ওএসপিএফ এর মাধ্যমে, ওএসপিএফ এরিয়া 13, ওএসপিএফ এরিয়া 23, বা এদিকে ওএসপিএফ এরিয়া 56, ওএসপিএফ এরিয়া 57। এবার এগুলো তো আর ওএসপিএফ এর মধ্যে রাখলে হবে না, ওই পারে পাঠাতে হবে। ওই পারে যখন ও পাঠাবে তখন অবভিয়াসলি সেটাকে এমপি বিজিপির ভিতর ঢোকাতে হবে। তাহলে এমপি বিজিপির ভিতর কিভাবে ঢোকাবে, অবভিয়াসলি রিডিস্ট্রিবিউট করতে হয়। আমরা জানি যে একটা প্রোটোকল যখন আরেকটা প্রোটোকলের ভিতর তার রুট ঠেলে দেয় তখন হোয়াট হ্যাপেন্স ইজ রিডিস্ট্রিবিউশন। তার মানে ওএসপিএফ এরিয়া 13 বিজিপি 345 এর ভিতরে এই দুটো রুটকে ঠেলে দিল মানে রিডিস্ট্রিবিউট করে দিল, তেমনি ওএসপিএফ এরিয়া 23 ও বিজিপি 345 এর ভিতরে এই দুটো রুটকে রিডিস্ট্রিবিউট করলো। এবার ডিউরিং দ্য রিডিস্ট্রিবিউশন টাইম রুটগুলোকে তাদের ডিজায়ার্ড রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা পড়িয়ে দেওয়া হলো, মানে ট্যাগটা লাগিয়ে দেওয়া হলো। তার মানে এদের দুজনের গায়ে যে ট্যাগিংটা করা হলো সেটা হচ্ছে 345: রুট টার্গেট এক্সপোর্ট হবে, তাহলে 345:56, রাইট? এদের দুজনের গায়ে যে ট্যাগটা লাগানো হলো সেটা হচ্ছে রুট টার্গেট এক্সপোর্ট, এখানে হচ্ছে 345:57। তার মানে এরা যখন রিডিস্ট্রিবিউটেড হয়ে এমপি বিজিপির মধ্যে এসে দাঁড়ালো তখন এই 13 আর 1 ওদের গায়ে একটা করে স্টিকার মারা আছে, সেই স্টিকারটা হচ্ছে 345:56, আর এখানে 23 আর 2 ওদের দুজনের গায়ে একটা করে স্টিকার মারা আছে, সেটা হচ্ছে 345:57, রাইট? ঠিক উল্টো দিকেও তাই ঘটলো, যখন এই 56 এবং 66 এরা যখন রিডিস্ট্রিবিউটেড হয়ে বিজেপির ভিতরে এসে ঢুকলো তখন ওদের গায়ে স্টিকার মারা হলো 345:13, এবং 57 আর 77 এরা যখন
বিজেপির ভিতরে রিডিস্ট্রিবিউট হয়ে এলো, তখন ওদের গায়ে স্টিকার মারা হলো 345:23, রাইট? পরের স্টেপ, ইচ পি, ও এটা তো হয়ে গেছে। এই অ্যারোটা যেটা বোঝালো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা রিডিস্ট্রিবিউটেড হলো। দেখুন ওএসপিএফ থেকে বিজেপি সাইডে চলে এলো, মানে রিডিস্ট্রিবিউটেড হলো। ওএসপিএফ থেকে বিজেপি সাইড, ওএসপিএফ থেকে বিজেপি সাইড, ওএসপিএফ থেকে বিজেপি সাইড। পরে এবার কি হলো, each PE populates each VRF with the remote networks according to their root target import values. এবারে রিডিস্ট্রিবিউট যখন হয়ে গেল আগের স্টেপে, তার মানে তো অবভিয়াসলি এই দিকের যে বিজেপি সে এই দিকে পাঠাবে এই রুটস গুলোকে, তেমনি এই দিকের যে বিজেপি সে এই রুটস গুলোকে পাঠাবে এই দিকে। তার মানে R3 R5 এর কাছে পাঠাবে 13 আর 11 আর 23 এবং 22, আর R5 R3 এর কাছে পাঠাচ্ছে কি 56 এবং 6, 57 এবং 7। যখন পাঠাচ্ছে কিভাবে পাঠাচ্ছে, 13 আর 11 কে যখন পাঠানো হলো তখন ওই স্টিকার পরিয়ে পাঠানো হলো যেটা ওদের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু, আর 23 এবং 2 কে যখন পাঠানো হলো তখনও স্টিকার পরিয়ে পাঠানো হলো যেটা ওদের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু। সিমিলারলি উল্টো দিক থেকে যখন 56 আর 6 যখন আসছে তখন ওদেরকে স্টিকার পরিয়ে পাঠানো হলো যেটা ওদের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু, এবং 57 এবং 7 ওরাও যখন এই দিকে আসবে তখন ওদেরকে ওদের এই রুট টার্গেট ভ্যালুটা স্টিকার করে পাঠানো হলো, রাইট? এর ফলে যেটা হলো, এই যে পি রাউটার গুলো এরা কি করলো, পি রাউটার গুলো এবারে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু অনুযায়ী যে লার্নড রুটস গুলো এপাশ থেকে এসছে সেগুলোকে নির্দিষ্ট ভিআরএফ এ ঢোকালো। ও কি দেখতে পেলো যে 56 এবং 6 এরা যে রুট টার্গেট ভ্যালুটা নিয়ে এসছে সেটা হচ্ছে 345:13, এবং ওটা হচ্ছে ভিআরএফ এবিসি রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু। তাহলে তো মিলে গেল, চলো ভিআরএফ এবিসির ভিতরে আমরা এই 56 এবং 6 কে ঢুকিয়ে দিই। ঠিক একইভাবে 57 এবং 7 যখন ওর কাছে এসে দাঁড়ালো, ও দেখলো যে ওরা যে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা নিয়ে এসছে সেটা হচ্ছে 345:23। এবার ও দেখলো 345:23 হচ্ছে ভিআরএফ XYZ এর রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু। তাহলে চলো ভিআরএফ XYZ এর ভিতরে ওই দুটো নেটওয়ার্ককে আমরা ঢুকিয়ে নিলাম, রাইট? ঠিক উল্টো ঘটনাটা ঘটলো উল্টো দিকে। উল্টো দিকে যে R5 যে পিই রয়েছে ও কি কি পেলো না 13 এবং 1 পেয়েছে। 13 এবং 1 পেয়েছে, তারা কি ভ্যালু নিয়ে এসছে না 345:56। ও দেখছে যে ভিআরএফ এবিসি তার রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু হচ্ছে 345:56। তাহলে চলো ভিআরএফ এবিসির ভিতরে ওদের দুজনকে ঢুকিয়ে নেওয়া যাক। আর উল্টো দিক থেকে ও এই দুটোকে পেয়েছে 23 and 22। কি ভ্যালু নিয়ে পেয়েছে না 345:23। তাহলে ও দেখলো যে আমার যে XYZ ভিআরএফ টা রয়েছে সেই XYZ ভিআরএফ এর যে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু সেটা হচ্ছে 345:23। তাহলে চলো সেই ভিআরএফ এর ভিতরে 23 এবং 22 টাকে আমরা ঢুকিয়ে দিই। এইভাবে যখন দুদিকেই এই কাজটা মানে ঘটে গেল তখন আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ভিআরএফ কিন্তু তাদের করেসপন্ডিং উল্টো দিকে যে ভিআরএফ আছে তাদের রুট নিয়ে পপুলেটেড হয়ে গেল। তাহলে each PE populates each VRF with the remote networks according to their root target import values. Step 4. Each PE redistributes the routes from the specific VRF into the routing process connecting the specific customer for that VRF. এবার আবার একটা রিডিস্ট্রিবিউশন হচ্ছে। সেই রিডিস্ট্রিবিউশনটা কি না, এবার এই যে লোকাল রাউটিং প্রসেসে তো এইগুলোকে ঠেলে দিতে হবে। যে বাইরের রুট যেগুলো এসছে মানে 56 আর 6 এগুলোকে তো লোকাল রাউটিং প্রসেসে ঠেলতে হবে। সেটা কিভাবে হবে? ওয়ান্স এগেইন এ রিডিস্ট্রিবিউশন, কারণ এখানে তো ওএসপিএফ কাজ করছে আর এখানে তো বিজেপি কাজ করছে, সুতরাং ওয়ান্স এগেইন আ রিডিস্ট্রিবিউশন, রাইট? তাহলে এই দিকে আমরা অ্যারো দিলাম এই কারণেই বিকজ দেখা গেল যে রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে ফ্রম বিজেপি টু ওএসপিএফ এরিয়া 13, ফ্রম বিজেপি টু ওএসপিএফ এরিয়া 23
এদিকে ফ্রম বিজিপি টু এসপিএফ এরিয়া 56 আর ফ্রম বিজিপি টু এসপিএফ এরিয়া 57। ফাইনালি at step 5 ঘটনাটা কি ঘটলো, each C router gets only some specific routes that match the routing requirement for that customer site। তার মানে রিডিস্ট্রিবিউশনের ফলে আলটিমেটলি এবিসি সাইট 1 এর যে গেটওয়ে রাউটার, তার কাছে জাস্ট এবিসি কোম্পানিরই নেটওয়ার্ক গুলো রইল। 13 আর 1 তো ছিলই, এবার 56 আর 6 এসে গেল। ঠিক সেরকমই XYZ এর যে সাইট 1 রাউটার, তার কাছে XYZ এরই আরেকটা সাইটের যে নেটওয়ার্কস মানে 57 এবং 7 সেইটা এলো। ঠিক উল্টো দিকেও একই ঘটনা ঘটেছে। উল্টো দিকেও এবিসি সাইট 2, তার কাছে 13 এবং 1 অর্থাৎ কিনা এবিসি সাইট 1 এর রুট গুলো ঢুকেছে, আর XYZ সাইট 2 যে মানে কাস্টমার রাউটার যে রয়েছে, তার কাছে উল্টো দিকে মানে সাইট 1 এর যে রুটস গুলো মানে 23 এবং 2 এই দুটো ঢুকেছে, রাইট? এই জিনিসটাই কিন্তু হলো সেগ্রিগেশন অফ কাস্টমার নেটওয়ার্কস, রাইট? এই সেগ্রিগেশন অফ কাস্টমার নেটওয়ার্কটা যতদিন না এমপিএলএস ভিপিএন আবিষ্কার হয়েছে ততদিন অবধি কিন্তু এই ভিতরে করে যেতে হতো, বিকজ অল রাউটার্স দে ওয়ার অল বিজিপি রাউটার্স। সেই সেগ্রিগেশনে অনেক সময় অনেক মানে কমপ্লিকেশনস অ্যারাইজ করতো, বিকজ আজকে তো সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট ভ্যালু বলে কিছু দেওয়া যেত না। whereas আজকে যখন আমরা এমপিএলএস ভিপিএন তৈরি করলাম, তখন আমরা দেখলাম এই সেগ্রিগেশনটা জাস্ট পি এন্ডে করে দিলেই কাজ হয়ে গেল, রাইট? আর মধ্যিখানে যে ট্রানজিট রাউটার্স গুলো আছে সেখানে আর কোনো সেগ্রিগেশন অফ ট্রাফিক করার দরকার নেই, বিকজ পি এন্ডেই যা কিছু করবার করে দিলেই কাজ শেষ, রাইট? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি নেটওয়ার্ক বেসড ভিপিএন এবং যে সার্ভিস প্রোভাইডার বেসড ভিপিএন। এই অবধি কি ক্লিয়ার হলো জিনিসটা? আর তো এটা আমরা তো আগেই আলোচনা করেছি। হ্যাঁ, আমি আসছি এবার। হ্যাঁ, কে কিছু জিজ্ঞেস করছিল? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, আমার কাছে ক্লিয়ার। বাকিরা কি বলেন? বাকিরা? হ্যাঁ ক্লিয়ার, সমস্যা নাই কোনো। আচ্ছা, লানিন ভাই কোনো প্রবলেম আছে? ক্লিয়ার দাদা। আচ্ছা, তাহলে আজকে আর ফার্দার আমি এগোবো না, কারণ এরপরে আমাদের এমপিএলএস ভিপিএন এর প্র্যাকটিক্যালটা নিয়ে বসতে হবে। তো আজকে আমি আর ফার্দার এগোবো না। আমরা নেক্সট উইক তাহলে আমাদের দেখা হচ্ছে আবার, মানে সোমবার দিন আমি তাহলে এমপিএলএস ভিপিএন এর প্র্যাকটিক্যালটা আমি করাবো, রাইট? এমপিএলএস ভিপিএন এর বেশ কিছু প্র্যাকটিক্যাল হবে, মানে একটা তো হচ্ছে সাইট টু সাইট ভিপিএন, যেটা এখানে ছবিটা আমরা করলাম, সাইট টু সাইট ভিপিএন। তাছাড়াও যেটা মনিরুল ভাই একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে মাল্টি পয়েন্ট যদি হয়, কিংবা আরেকটা যেটা আমি বলেছিলাম যে হাব অ্যান্ড স্পোক ভিপিএন, ঠিক আছে, যেখানে একটা মানে স্পোক সাইট থাকছে আর ব্রাঞ্চ সাইটস থাকছে, তাদের মধ্যে কমিউনিকেশন, এগুলো আমরা সবই করব। তাছাড়াও বেশ কিছু কেস স্টাডি হবে, তারপর আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ যাব। আচ্ছা, আর কেউ কিছু বলছিলে কি? জি দাদা, একটু স্লাইডটা যদি দিয়ে দিতেন। হ্যাঁ স্লাইডটা হ্যাঁ হ্যাঁ স্লাইডটা হ্যাঁ যদি দিতেন। হ্যাঁ, অবশ্যই, আমি ওটাকে এখনই পাঠাচ্ছি। তাহলে আজকের মতন আমি তাহলে এখানে স্টপ করছি, আমি পাঠিয়ে দিচ্ছি ওটা। জি দাদা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন জিমেইলে আমি পাঠাচ্ছি, একটু ওয়েট করুন সবাই।
লোকটা না বড় ঝামেলা করছে, মানে চলে গেছে। তাহলে আমরা আবার সোমবার মিট করছি, ঠিক আছে তো? জি ঠিক আছে। ঠিক আছে।